নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2025 সালের সদ্য মুক্তি পাওয়া হরর মুভি নসফেরাতুর এক্সপ্লেনেশন শুনবো। রোমান ভাষায় নসফেরাতু কথার অর্থ হলো ভ্যাম্পায়ার। মুভিটির সিনেমাটোগ্রাফি অসাধারণ। মুভিটির আইএমডিবি রেটিং 7.7 আর রটেন টমেটোতে এটি 85% ফ্রেশ। মুভির প্রথম দৃশ্যে আমরা অ্যালেন নামের একটি মেয়েকে দেখি, যে একটা অন্ধকার জায়গাতে দাঁড়িয়ে আছে আর তার গার্জিয়ান অ্যাঞ্জেল বা কোনো স্পিরিটকে ডাকছে আর বলছে প্লিজ কাম টু মি, অর্থাৎ তার কাছে আসতে বলছে। সেই অন্ধকারের মধ্যে থেকে কেউ অ্যালেনকে উত্তরে বলছে তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, এবার তোমার ওপর আমার অধিকার থাকবে, এবং অ্যালেনও তাতে সম্মত হয়। ঠিক এর পরের মুহূর্তেই এলেন একটা অন্যরকম জগতে চলে যায় এবং সেখানে সেই স্পিরিট একটি ভয়ঙ্কর রূপ নেয় আর অ্যালেনের গলা চেপে ধরে। অ্যালেনের শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে আর ঠিক তখনই অ্যালেন ঘুম থেকে জেগে ওঠে। আমরা বুঝতে পারি যে অ্যালেন এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। ঘটনাটি আমাদের 1838 সালের জার্মানির প্রেক্ষাপটে দেখানো হয়েছে। অ্যালেন জার্মানির উইন্সবার্গ শহরে তার হাজবেন্ড থমাসের সাথে থাকে। থমাস একজন এস্টেট এজেন্ট। অ্যালেনকে ওইভাবে ভয় পেয়ে জেগে উঠতে দেখে থমাস তাকে প্রশ্ন করে। অ্যালেন তাকে জানায় যে সে স্বপ্ন দেখেছে। এরপর থমাস বেরিয়ে যায় নিজের কাজে। থমাস নক্স এস্টেট এজেন্সিতে কাজ করে। সেখানে পৌঁছালে নক থমাসকে ট্রান্সিলভেনিয়ার এক ক্লায়েন্ট কাউন্ট অরলকের সাথে দেখা করতে বলে। নক জানায় যে কাউন্ট অরলক একজন বয়স্ক লোক এবং সে উইন্সবার্গে একটা বাড়ি নিতে চায়, আর এইসব বিষয় হ্যান্ডেল করার জন্যই থমাসকে তার কাছে যেতে বলা হয় কয়েক সপ্তাহের জন্য। নক যে বাড়িটা কাউন্ট অরলকের জন্য সিলেক্ট করেছিল তার নাম শুনে থমাস অবাক হয় আর জানায় এটা তো খুব পুরনো একটা বাড়ি, ভগ্নস্তূপই বলা যায়। নক জানায় যে তার এই ক্লায়েন্ট পুরনো বাড়ি পছন্দ করে। নকের অফিসে থাকাকালীন থমাস নকের টেবিলের উপর কিছু অদ্ভুত ভাষায় লেখা বই দেখতে পায়, কিন্তু কায়দা করে নক সেগুলো থমাসের চোখের আড়াল করে দেয়। থমাস অনিচ্ছা সত্ত্বেও যেতে রাজি হয়, কারণ এতে তার অফিসে পজিশন কিছুটা ভালো হয়। বাড়ি ফিরে এসে অ্যালেনকে ট্রান্সিলভেনিয়া যাওয়ার কথা জানালে সে স্বাভাবিকভাবেই মনমরা হয়ে পড়ে। এলেন বলে তার মন বলছে থমাস এত দূরে গেলে তাদের জীবনে কোনো বিপর্যয় নেমে আসতে পারে, কিন্তু থমাস তাকে বলে যে এই কাজ থেকে সে যে টাকা ইনকাম করবে সেটা দিয়ে তারা নতুন জায়গায় নতুন বাড়িতে শিফট করে যাবে। থমাস ঠিক করে যে সে অ্যালেনকে তার বন্ধু ফেডরিক আর তার ওয়াইফ অ্যানার কাছে রেখে যাবে। সিন শিফট হয় ফেডরিকের বাড়িতে। ফেডরিকের বাড়িতে সে তার ওয়াইফ অ্যানা আর তাদের দুই মেয়ের সাথে থাকে। অ্যালেনকে সেখানে রেখে থমাস ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় অ্যালেন থমাসকে একটি হার্ট শেপের লকেটের মধ্যে নিজের কিছু চুল কেটে ভরে দেয় তার স্মৃতি হিসাবে। পরের সিনে আমাদের এক নগ্ন ব্যক্তিকে দেখানো হয়। তাকে একটি সপ্তভুজের মধ্যে বসে থাকতে দেখি এবং সে কিছু রিচুয়াল পারফর্ম করছে। সেই লোকটি কাউকে লর্ড বলে ডেকে আহ্বান করছে। চারিদিকে কালো মোমবাতি জ্বলছে। এই লোকটি আর কেউ নয়, সে হলো থমাসের অফিসের সেই বস নক। নক নিজের রক্ত দিয়ে অদ্ভুত ভাষায় একটি খাতার মধ্যে কিছু লিখছে আর কিছু প্রাচীন ভাষায় মন্ত্র উচ্চারণ করে ডাকছে তার সেই লর্ডকে। এইসব দেখে বোঝাই যায় যে নক কিছু একটা ডার্ক রিচুয়াল করছে। পরের সিনে দেখি থমাস তার যাত্রাপথে একটি বরফে ঢাকা জায়গাতে এসে পৌঁছায়। সেটা ট্রাইবাল বা আদিবাসী লোকেদের একটি বসতি মতো। থমাস তাদের জানায় যে সেখানে একদিনের জন্য সে থাকতে চায়, কারণ তাকে পরের দিন কাউন্ট অরলকের সাথে দেখা করতে অরলকের দুর্গে যেতে হবে। সেই শুনে ওই বসতির প্রধান তাকে জানায় যে অরলকের নাম যেন সে না নেয়, কারণ অরলক একজন শয়তান আর থমাসের এখনই তার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। অনেক অনুরোধ করার পর তারা থমাসকে সেখানে থাকতে দেয়। বসতির প্রধানের ওয়াইফকে আমরা থমাসের জন্য প্রে করতে দেখি, আর এর থেকে বোঝা যায় যে অরলককে নিয়ে এই লোকেদের মধ্যে একটা অদ্ভুত ভয় আছে। সেদিন রাতেই হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে থমাসের ঘুম ভাঙে। সে জানলা দিয়ে দেখে কিছু লোক একটি মেয়েকে নিয়ে ঘোড়ায় বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। থমাস তাদের পিছু নেয়। মেয়েটি তাদের একটি কবরের সামনে নিয়ে আসে। একজন লোক কবরটিকে খোলে এবং তার ভিতরে যে লোকটিকে দেখানো হয় তার বুকে একটি ধারালো অস্ত্র বিঁধিয়ে দেয়, আর লোকটির মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
এইসব দেখে থমাস তাদের চিৎকার করে বাধা দেয়, আর তারপরই থমাসের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পায়ে জুতো পরা আছে আর তাতে ফ্রেশ কাদা লেগে আছে। এরপর সে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো সে বাইরে এসে ওই বসতির একটিও লোককে আর দেখতে পায় না। তাও থমাস তার যাত্রাপথে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে একটি রাস্তার সামনে এসে দাঁড়ায়। রাস্তাটি অন্ধকার, গা ছমছমে অনুভব হওয়ার মতো। হঠাৎই থমাসের সামনে একটি টাঙা গাড়ি এসে দাঁড়ায়। তার চালককে পরিষ্কারভাবে দেখা যায় না। থমাসের অস্বাভাবিক বোধ হয়, তা সত্ত্বেও থমাস গাড়িটিতে উঠে বসে, যেন কোনো অজানা শক্তি তাকে গাড়িটির দিকে ঠেলে নিয়ে যায়। গাড়িটি থমাসকে নিয়ে পৌঁছায় আর্লকের দুর্গের সামনে। থমাস দুর্গতে ঢুকে কাউন্ট আর্লককে দেখতে পায়। সে লম্বা, অস্বাভাবিক রকমের রোগা, ফ্যাকাশে, এক কথায় কাউন্ট আর্লক যথেষ্ট ভয়ানক মতো দেখতে। তাকে দেখে আর চারপাশের পরিবেশ সবকিছুই থমাসকে বেশ ভয় পাইয়ে দেয়। কাউন্টও থমাসের সাথে খুব রূঢ়ভাবে কথা বলে আর জানায় যে সে আসতে লেট করেছে অনেক, আর এখন থেকে সে যেন তাকে কাউন্ট বলে আর না ডাকে, তাকে লর্ড বলে ডাকে। রাতে কাউন্ট থমাসকে ডিনার অফার করে, কিন্তু কাউন্টের অস্বাভাবিক আচরণ আর অদ্ভুত তার শরীরের গঠন, এইসবে থমাস এতটাই নার্ভাস হয়ে গেছিল যে সে একটা পাউরুটি স্লাইস ছুরি দিয়ে কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলে। সেই দেখে কাউন্ট তাকে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য ডাকে, কিন্তু কাউন্টের হাবভাবে থমাস ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কাউন্টের ফেস ঠিকভাবে এখনো রিভিল করা হয় না দর্শকের কাছে, কিন্তু যেটুকু দেখানো হয় তাতে বোঝা যায় যে কাউন্টের ফেস অনেকটা ভ্যাম্পায়ারের মতো। এরপর ফেডরিকের বাড়ির সিন আমাদের দেখানো হয়। সেখানে এলেন, অ্যানা আর তার দুই মেয়েকে নিয়ে ওয়াকে বেরিয়েছে। এলেনের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে এলেন খুবই সাধারণ এবং ভালো মনের একজন মানুষ। ওদিকে দুর্গের মধ্যে থমাসের জ্ঞান ফিরে এলে সে দেখে সেখানে কাউন্ট নেই। সে এদিক ওদিক তাকে খুঁজতে থাকে, কিন্তু দুর্গ জনমানুষ শূন্য। সে একটা ঘরের মধ্যে একটি আয়নায় তার আবছা প্রতিচ্ছবি দেখে চমকে ওঠে। তার বুকে কিছু দাঁতে কামড়ানোর চিহ্ন, অনেকটা ইঁদুরে কাটার মতো বা তার থেকে একটু বড়। পরের দিনে আমরা কাউন্ট অর্লককে দেখি। সে কিছু অদ্ভুত ভাষায় একটা ডকুমেন্ট রেডি করছে, আর থমাসের কাছে সেই ডকুমেন্টটি নিয়ে আসে তাতে সাইন করার জন্য। থমাস জিজ্ঞেস করলে সে জানায় এই ভাষাটি হলো তার পূর্বপুরুষের প্রাচীন একটি ভাষা, আর এতে লেখা আছে যে কাউন্ট অর্লক থমাসের এজেন্সির মাধ্যমে ভর নিচ্ছে উইন্সবার্গে। থমাসের এই পুরো ব্যাপারটা ঠিক মনে না হলেও সে এক্সট্রা কমিশন এবং অফিসে নিজের পজিশনের উন্নতি হবে ভেবে তাতে সাইন করে দেয়। সেই সময় অর্লকের চোখে পড়ে থমাসের কাছে থাকা সেই এলেনের লকেটটি, এবং সে তার কাছে সেটি দেখতে চায়। থমাস অর্লককে লকেটটা দেখতে দেয়। অর্লক থমাসকে কয়েনে ভরা একটা থলি দেয় কমিশন হিসাবে, কিন্তু লকেটটা আর ফেরত দেয় না। থমাস কাজ হয়ে যাওয়ার পর অর্লকের কাছে ফিরে যাওয়ার অনুমতি চায় এবং লকেটটাও ফেরত চায়। আর তখনই থমাস জেগে ওঠে। সে বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। জেগে ওঠার পর থমাস ভীষণই ভয় পেয়ে যায় আর দুর্গ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে দৌড়ে মেন গেটের দিকে আসে, কিন্তু গেট সে খুলতে পারে না। সে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটি দরজা খুঁজে পায়। সেটিকে একটা ভারী পাথরের সাহায্যে আঘাত করে কোনো রকমে খুলে ফেলে। সেটা দিয়ে নেমে সে বেসমেন্টে পৌঁছায়। বেসমেন্টে থমাস একটি কফিন দেখতে পায়, আর সেটা খোলা মাত্রই থমাস চমকে ওঠে। কফিনের মধ্যে রয়েছে অর্লকের গলা পচা শরীর। তার নাড়িভুড়ি সমস্ত গলে গেছে, আর তার হাঁ মুখ দিয়ে দেখা যাচ্ছে দুটো দাঁত। অর্লক একজন ভ্যাম্পায়ার। থমাস কফিনের পাশে রাখা একটি ধারালো কুঠারের সাহায্যে অর্লককে মারতে যাবে, আর তখনই অর্লক জেগে ওঠে আর থমাস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অর্লক অ্যালেনের লকেটটি হাতে নিয়ে ল্যাটিন ভাষায় কিছু বলতে থাকে, আর এদিকে আমাদের দেখানো হয় যে অ্যালেন তার ফলে ধীরে ধীরে পজেস হতে থাকে। এরপর আমাদের দেখানো হয় অর্লক তার নিজের রূপে অর্থাৎ ভ্যাম্পায়ার রূপে চলে আসে আর থমাসের গলা চেপে ধরে তার রক্ত খেতে থাকে। অন্যদিকে উইলবার্গে অ্যালেন ধীরে ধীরে পজেস হতে থাকার ফলে তার শরীর খারাপ হতে থাকে, আর ডক্টর উইলহেমকে তার ট্রিটমেন্টের জন্য ডেকে আনা হয়। ডক্টর উইলহেম ফেডরিককে জানায় যে এলেনের কোনো মানসিক সমস্যা হচ্ছে এবং যার জন্য এইরকম তার অবস্থা হচ্ছে। এলেন ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করতে শুরু করলে ডক্টর উইলহেম তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়, যাতে তার কিছুটা বিশ্রাম হয়।
ওদিকে দুর্গের দৃশ্যে সিন শিফট হয়। ওখানে আমরা দেখি থমাস সুযোগ পেয়ে কোনোভাবে দুর্গের একটা জানলা দিয়ে পালিয়ে যায়। ওদিকে উইন্সবার্গে এলেন এতদিন ধরে থমাসের থেকে কোনো চিঠি না পাওয়ায় দুশ্চিন্তা করতে থাকে। এসব নিয়ে ফেডরিক আর অ্যানার মধ্যেও কথা কাটাকাটি শুরু হয়। আর তখনই এলেনের প্যানিক অ্যাটাক আসে আর সে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা দেখি ডক্টর উইলহেমের ওপর নকের অর্থাৎ থমাসের সেই বসের চিকিৎসার ভার পড়েছে। আমরা বুঝি নকের মানসিক কিছু সমস্যা হয়েছে, যার ফলে তাকে উইনবার্গ হসপিটালের একটি সেলে ট্রিটমেন্টের জন্য রাখা হয়েছে। যে ঘরে নককে রাখা হয়েছে তার দেওয়ালে সেই অদ্ভুত কিছু ভাষায় অনেক কিছু লিখে রেখেছে। উইলহেম আর তার অ্যাসিস্ট্যান্ট সেখানে গেলে নক তাদেরকে তার লর্ডের ব্যাপারে জানায়। আর হঠাৎই একটা জ্যান্ত পায়রার মাথা কামড়ে তাকে খেয়ে নেয়। নক সারাদিন তার লর্ডকে আহ্বান করতে থাকে আর সে খুব ভালো করে জানে যে তার লর্ড খুব তাড়াতাড়ি উইন্সবার্গে আসছে। আর এই লর্ড আর অন্য কেউই না, সে হলো ভ্যাম্পায়ার কাউন্ট অরলক, আর নক কাউন্টের একটি সেবক মাত্র। নক ডক্টর উইলহেমের ওপর আক্রমণ করে, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়। অ্যালেন যেহেতু ধীরে ধীরে পুরোই অরলকের বশে আসতে শুরু করেছিল, তাই তার শরীরও অনেকটাই খারাপ হতে থাকে। সেই থেকে ফেডরিক আর অ্যানা ডক্টর উইলহেমের পরামর্শে তাকে ফ্রান্সের কাছে নিয়ে আসে। উইলহেম তাদের জানায় ফ্রান্স মানুষের মানসিক সমস্যার চিকিৎসা করেন। ওদিকে থমাসকে একটি নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে সেখান থেকে সেখানকারই কিছু আদিম জনগোষ্ঠী উঠিয়ে নিয়ে যায় আর নিজেদের ভাষায় কিছু মন্ত্র পড়ে তাকে শুদ্ধ করে আর তার সেবা শুশ্রূষা করে। থমাসের জ্ঞান ফিরে এলে সেই জনগোষ্ঠীর লোকজন থমাসকে জানায় যে তার ওপর অরলকের কালো ছায়া পড়েছে, আর তাই থমাসের কোনোভাবেই এখান থেকে বাইরে যাওয়া উচিত হবে না। কিন্তু থমাস এতক্ষণে বুঝে গেছে যে কাউন্ট অরলকের নজর তার স্ত্রী এলেনের ওপর, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এলেনের কাছে পৌঁছানোর জন্য উইন্সবার্গের উদ্দেশ্যে রওনা হয়। পরের দৃশ্যে আমরা দেখি যে অরলকও একটি কফিনের মধ্যে থাকা অবস্থাতেই একটি জাহাজে করে উইন্সবার্গের দিকে যাত্রা শুরু করে আর কিছু মন্ত্রের মতো বলতে থাকে, আর যেটা উইন্সবার্গে থাকা এলেন স্পষ্ট শুনতে পাচ্ছিল। তার একটাই উদ্দেশ্য এখন এলেনকে পাওয়া। নকও বুঝতে পারে যে তার লর্ড অর্থাৎ অরলক খুব তাড়াতাড়ি উইন্সবার্গে আসতে চলেছে। জাহাজের মধ্যে ইঁদুরের উপদ্রব শুরু হয় আর এক এক করে সকলে প্লেগে মারা যেতে থাকে। এই ইঁদুরগুলো অরলকের কফিন থেকে বের হচ্ছিল। আসলে অরলক যেখানেই যায় সেখানেই রোগ, মহামারী, মৃত্যু এসব নিয়ে যায়। জাহাজের একটি লোক বুঝতে পারে ইঁদুরগুলো আসছে অরলকের কফিন থেকে, আর তখন সে কফিনটাকে খুলে ইঁদুরগুলো মারার চেষ্টা করলে অরলক তাকেই মেরে ফেলে। অন্যদিকে ডক্টর ফ্রান্স এলেনকে দেখতে আসে। এলেন তাকে তার স্বপ্নের ব্যাপারে জানায়। সে জানায় যে তার অনেক সময় মনে হয় তার আত্মা তার শরীর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, আর তার মধ্যে কিছু সাইকিক পাওয়ারও আছে যে সে ভবিষ্যতের কিছু ঘটনা অনুভব করতে পারে। এসব বলতে বলতে এলেন হঠাৎই পজেসড অবস্থায় চলে যায় আর তার পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে থাকে। ডক্টর ফ্রান্স এসব দেখে এলেনের শরীরে একটি ছোট পিন ফুটিয়ে দেয় পরীক্ষা করে দেখার জন্য, কিন্তু এলেনের তাতে কোনো অনুভূতি হয় না। তখন ডক্টর ফ্রান্স বুঝতে পারে এলেনের কোনো মানসিক অসুবিধা নেই, বরং তাকে কোনো খারাপ স্পিরিট বা আত্মা বশে করে নিচ্ছে ধীরে ধীরে। কিন্তু ফেডরিক আর অ্যানা এতে সহমত হয় না। তাদের ধারণা থমাসের জন্য দুশ্চিন্তার কারণে এলেনের এই শারীরিক অবনতি। সেদিন রাতে হঠাৎই এলেন ছুটে ঘর থেকে বেরিয়ে যায় আর বাড়ির বাইরে বেরিয়ে এসে গেটের সামনে থমাসকে দেখতে পায়। আর একসাথে অরলকের কফিন নিয়ে যে জাহাজটি উইন্সবার্গের দিকে রওনা হয়েছিল সেটিও উইন্সবার্গে পৌঁছে যায়। থমাসকে পেয়ে এলেনের শরীর একদম সুস্থ হয়ে যায়, আর ডক্টর উইলহাম আর ফ্রান্স এবার থমাসের ট্রিটমেন্ট শুরু করে। জাহাজটি উইন্সবার্গে পৌঁছালে সকলে বুঝতে পারে যে এটি প্লেগ আক্রান্ত জাহাজ। জাহাজ থেকে অনেক ইঁদুর বেরিয়ে এসে সমস্ত শহরে উপদ্রব শুরু করে। আমরা বুঝতে পারি যে অরলক উইন্সবার্গ শহরের জন্য রোগ, মহামারী সাথে করে নিয়ে এসেছে। ওদিকে নক তার সেল থেকে পালিয়ে যায় আর অরলকের সাথে দেখা করে। তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে অরলক জোর করে এলেনকে তার সাথে নিয়ে যেতে পারবে না, যদি না এলেন স্বেচ্ছায় তার সাথে যেতে চায়। তাই সে এমন কিছু করবে যাতে এলেন
তার সাথে যে স্বেচ্ছায় যেতে রাজি হয়ে যায়। এদিকে উইন্সবার্গ শহর প্লেগের কবলে পড়ে। প্রায় প্রতিদিনই অনেক লোক মারা যেতে থাকে। ডক্টর ফ্রান্স আর উইলহাম প্লেগ রোগীদের চিকিৎসা শুরু করে। তাদের পরীক্ষা করার সময় তারা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যে রোগীদের গায়ে ইঁদুর কামড়ানোর দাগ আছে সে তো ঠিকই, কিন্তু তাদের শরীর সম্পূর্ণ রক্তশূন্য। ফ্রান্স বুঝতে পারে এই সবকিছুর পিছনে কোনো খারাপ আত্মা বা ডেমনের হাত রয়েছে। ফ্রান্সের ধারণা হয় নক এসবের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে, তাই তার সাথে কথা বলা ভীষণ জরুরি। কিন্তু নক তো তার আগের দিনই নিজের সেল থেকে পালিয়ে গেছে। ফ্রান্স বলে তাদের এই বিপর্যয় থেকে সকলকে বাঁচাতে গেলে নককে খুঁজে বার করতেই হবে। কিন্তু ফেডরিক এখনো এসব কথায় বিশ্বাস করতে পারে না, আর সে ফ্রান্সকে অপমান করে। ওদিকে অর্লকের প্রভাবে পুরো শহর তখন মহামারীর কবলে। থমাসেরও এখন নানা কারণে দুঃস্বপ্ন আসতে শুরু করেছিল। ঘুমের ঘোরেই সে অ্যালেনকে দূরে চলে যেতে বলে, আর অ্যালেন অ্যানার সাথে ঘুমাতে চলে আসে। কিন্তু মাঝরাতে হঠাৎই অ্যালেন স্বপ্নের মধ্যে অর্লককে দেখতে পায়। সে অ্যালেনকে জানায় যে তার হাজবেন্ড থমাস একটি এগ্রিমেন্টে সাইন করেছে, যাতে লেখা আছে অ্যালেনকে সে অর্লকের হাতে সঁপে দিয়েছে। আমরা বুঝতে পারি অর্লক থমাসকে দিয়ে যে অদ্ভুত ভাষায় লেখা কাগজে সই করিয়েছিল তাতে কোনো বাড়ি কেনার এগ্রিমেন্ট ছিল না। তাতে লেখা ছিল যে থমাসের থেকে এলেনকে সে কেড়ে নিতে পারবে। অর্লক এলেনকে বলে যে তুমি মানুষ নও, তাই এদের সাথে তুমি থাকতে পারো না, তোমাকে আমার সাথেই যেতে হবে। অ্যালেন অর্লককে জানায় যে এখন তার জীবনে থমাস ছাড়া আর কেউ নেই, আর সে থমাসের সাথেই থাকবে। তাদের কথোপকথন থেকে বোঝা যায় যে অর্লককে এলেন আগে থেকেই চিনত, আর কোনো এক সময় এলেন অর্লকের সাথে থাকতেও চেয়েছিল। এসবের মধ্যে এলেনের ঘুম ভেঙে যায়, আর সে দেখে অ্যানা বিছানা থেকে নিচে পড়ে গেছে, আর তার চারপাশে কিছু ইঁদুর রয়েছে, এবং সেই দেখে ভয় পেয়ে এলেন চিৎকার করে ওঠে। পরের দিন সকালে অ্যানা ফেডরিক আর এলেনকে জানায় তার মনে হচ্ছে কোনো এক ছায়া তার বুকের ওপর বসে রক্ত চুষে খাবার চেষ্টা করেছে। এলেন বুঝতে পারে এইসব অর্লকেরই কাজ। অর্লক নানাভাবে এলেনকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, যাতে সে রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। এলেন এই সবকিছু ফেডরিককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফেডরিক তার কথা বিশ্বাস করে না। এলেন তখন ফেডরিককে জিজ্ঞাসা করে সে তাকে এত অপছন্দ কেন করে। ফেডরিক তাকে জানায় যে এলেনকে সে অপছন্দ করে না, কিন্তু এলেনের যে বাচ্চাদের মতো চিন্তা ভাবনা, এগুলো তার পছন্দ নয়। জীবনে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হয়, কল্পনার জগৎ দিয়ে জীবন চালানো যায় না। আর ফেডরিক সেই সময় থমাস আর অ্যালেনকে নিজেদের বাড়িও ফিরে যেতে বলে। এদিকে ডক্টর ফ্রান্স নকের অফিসে কোনো ক্লু খোঁজার জন্য আসে, আর লাকিলি সে নকের সেই খাতাটি খুঁজে পায় যাতে সে অর্লকের ব্যাপারে লিখতো। পরের দিন আমরা দেখি থমাস আর এলেন ফেডরিকের বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে এসেছে। উইন্সবার্গ শহরে তখন প্লেগ আর রায়টে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থা। ডক্টর ফ্রেন্স ফেডরিকের বাড়িতে আসে থমাসদের খোঁজ করতে। ফেডরিক তাদের জানায় তারা নিজের বাড়িতে চলে গেছে। ফ্রেন্স ফ্রেডরিককে জানায় অর্লককে যেভাবে হোক আটকাতে হবে, না হলে অর্লক এলেনের পিছন পিছন যেখানে যাবে সেই শহরকেই সম্পূর্ণ নিঃশেষ করে দেবে। তাই ফ্রেন্স ঠিক করে অর্লক দিনের বেলা যখন কফিনে ঘুমাবে তখনই তাকে মারতে হবে। ফ্রেডরিক ফ্রেন্সের এই কথাগুলো শুনতে চায় না, আর তাকে যথেষ্ট অপমান করে। ফ্রেন্স ফ্রেডরিককে বলে অর্লক যদি একবার তার ওয়াইফ অ্যানার রক্তের স্বাদ পায় সে কিন্তু তাকেও মেরে ফেলবে। সিন শিফট হয় থমাসের বাড়িতে। থমাস ঠিক করে সে অ্যালেনকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাবে। তখন অ্যালেন তার জীবনের সব থেকে ভয়ানক সত্যিটা থমাসকে জানায়। এলেন থমাসকে জানায় সে যখন টিনেজ ছিল তখন সে নিজেই অর্লককে বা নসফেরাতুকে ডেকেছিল। অর্থাৎ প্রথম সিনে যে আমাদের দেখানো হয়েছিল এলেন স্বপ্নে কাউকে ডাকছে আর সে এলেনকে তার কাছে আসতে বলছে, সেটা অ্যাকচুয়ালি এলেনের অতীত ছিল। সে নিজেকে আগেই নসফেরাতু বা অর্লকের কাছে সমর্পণ করেছিল, আর প্রতিজ্ঞা করেছিল যে সবসময় সে অর্লকের সাথেই থাকবে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে এগুলো ভুলে যায়, আর পরে থমাস যখন তার জীবনে আসে সে অর্লককে পুরোপুরি ভুলে থমাসের হয়ে যায়। আর এর থেকে আমরা বুঝতে পারি অর্লক এখন এসেছে এলেনকে তার সেই প্রতিজ্ঞা পুরো করাতে, অর্থাৎ তার নিজের সাথে নিয়ে যেতে। এসব বলার পর এলেন খুব ভয়ানক রূপ নিয়ে পজেসড অবস্থায় চলে যেতে থাকে। এত কিছু জানার পরও থমাসের এলেনের প্রতি ভালোবাসা একই রকম থাকে, আর সে এলেনকে প্রমিস করে যে কখনো সে এলেনকে একা হতে দেবে না। এদিকে ফ্রেন্ডস নকের ওই বই পড়ে বুঝতে পারে অর্লককে মারতে পারে একমাত্র এলেন।
অন্যদিকে রাতে অ্যানা হঠাৎই দেখতে পায় অর্লক তার দুই মেয়ের রক্ত চুষে খাচ্ছে, আর সেই রাতে অ্যানাও অর্লকের হাত থেকে বাঁচতে পারে না। পরের দিন সকালে ফেডরিক তার স্ত্রী আর দুই মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে। এবার 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 থমাস, ডক্টর ফ্রেন্স আর বাকিরা মিলে ঠিক করে এবার অর্লককে শেষ করার সময় এসে গেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা অর্লকের কফিন খুঁজে বার করবে আর সেখানে থাকা অর্লকের বুকে ধারালো কিছু দিয়ে আঘাত করে তাকে শেষ করে দেবে। ডক্টর ফ্রেন্স এলেনকে উপদেশ দেয় যে মানুষ যে সমস্ত খারাপ তার নিজের আশপাশে দেখে বা তার জীবনে অভিজ্ঞতা করে, সেই সবই মানুষের নিজের ভিতরেই থাকে। তাই বাইরের খারাপকে শেষ করতে হলে আগে নিজের ভেতরের খারাপকে শেষ করতে হয়। ফ্রেন্স এলেনকে আরো বলে যে অর্লককে একমাত্র আটকাতে পারবে তুমি, আর সকলকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে তুমিই বাঁচাতে পারবে। আজ রাতে আমি তোমার হাজবেন্ড অর্থাৎ থমাসকে বিজি রাখবো, যাতে তুমি তোমার অসম্পূর্ণ কাজ শেষ করতে পারো। এর থেকে এলেন বুঝতে পারে যে তাকে কি করতে হবে। বাড়ি ফিরে এলেন থমাসকে সাহস জোগায়, আর থমাস, ডক্টর উইলহেম আর ফ্রেন্ডস বেরিয়ে পড়ে অর্লকের কফিন খুঁজতে। এদিকে ফেডরিকো তার স্ত্রী ও দুই মেয়ের শোকে মারা যায়। অর্লক মিন্সবার্গে যে বাড়িটি কিনেছিল, থমাসরা সকলে সেখানে আসে তার কফিনের সন্ধানে। কিন্তু কফিন খুঁজে পেলেও তাকে খোলার পর তারা দেখে তাতে অর্লকের বদলে নখ রয়েছে, অর্থাৎ অর্লক নখকে নিজের জায়গায় রেখে সে চলে গেছে এলেনের কাছে। এদিকে এলেনও অর্লককে সামন করতে শুরু করে। অর্লক সেখানে এলে এলেন তাকে জানায় যে সে অর্লককে দেওয়া প্রতিজ্ঞা রাখতে চায় আর সে অর্লকের সাথেই থাকতে চায়। এতে অর্লক এলেনের গলায় দাঁতের চিহ্ন করে দেয়, যেমনটা ড্রাকুলারা করে থাকে। এই চিহ্নটা তাদের ইউনিটির চিহ্ন হিসাবে ধরা হয়। অর্লকের চারিদিকে আমরা এলেনের রক্ত দেখতে পাই। এই সময় সকাল হয়, আর যেই মাত্র জানলা দিয়ে সূর্যের আলো অর্লকের গায়ে এসে পড়ে, তখনই আমরা দেখি সে বীভৎসভাবে চিৎকার করে এবং আস্তে আস্তে শেষ হয়ে যায়। অর্লক বুঝতে পারে যে এলেন তাকে মারার জন্যই এটা করেছিল। এদিকে এলেনও অতিরিক্ত ব্লাড লস হওয়ার কারণে মারা যায়। থমাস ঘরে এসে এলেনের লাশ দেখতে পায় আর খুবই ভেঙে পড়ে। অর্লকের মারা যাওয়ার সাথে সাথে উইন্সবার্গ শহর থেকে প্লেগ মহামারী সব ঠিক হয়ে যায়। আর এখানেই সিনেমাটা শেষ হয়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো লিখে জানাবেন। থ্যাংক ইউ।